তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। সর্বশেষ সংবাদ জানাবো আমি জাহিদ হোসেন। করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন রোগী ১,৮৮৮, 10 জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু। হাম-রুবেলার টিকা দেয়া শুরু হবে ১২ ডিসেম্বর। এবার অংশ নেবেন স্বাস্থ্য সহকারীরা, আশা অধিদপ্তরের। মানুষের কষ্ট লাঘব ও অর্থনীতি সচল রাখতেই প্রণোদনা জানালেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। ভাসানচরে আবাসন সহ নানা সুবিধায় খুশি রোহিঙ্গারা। কক্সবাজার ক্যাম্পে ভুল তথ্যে বিভ্রান্ত করার অভিযোগ। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,৮০৭ জনের। ১১৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৩,৫৪০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৮৮৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৯৪%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৭৫,৮৭৯ জনে। সুস্থ হয়েছেন আরও ২,৪৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ ৩,৯৩,৪০৮ জন। করোনা পরীক্ষার পিসিআর ল্যাব নেই এমন জেলাগুলোর মধ্যে প্রথম ধাপে 10 জেলায় আজ থেকে শুরু হয়েছে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। দ্রুত সময়ে নমুনা পরীক্ষার ফল পেতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এ কাজের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ দিয়েছে আইইডিসিআর। আগে করোনা টেস্টের ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হলেও অ্যান্টিজেন পরীক্ষা শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। মেহেরপুরে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব না থাকায় নমুনা সংগ্রহ করে তা কুষ্টিয়ায় পাঠাতো স্বাস্থ্য বিভাগ। শনিবার থেকে করোনা শনাক্তে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। প্রথম দিনে করোনা পরীক্ষার জন্য নির্দিষ্ট বুথে আসেন জ্বর, সর্দি, কাশি আক্রান্ত অনেকেই। প্রথম ধাপে ৫০০ কিট সরবরাহ করা হয়েছে মেহেরপুরে। জ্বর, সর্দি, কাশি এই ধরনের রোগ নিয়ে যারা আসবে তাদেরকে আমরা এই পরীক্ষার আওতায় নিয়ে আসবো। যদি পজিটিভ হয় তাকে আমরা কনফার্ম হিসাবে চিহ্নিত করে সেবার আওতায় নিয়ে আসবো, চিকিৎসার আওতায় নিয়ে আসবো। আর যদি নেগেটিভ হয় তখন আমরা আরো কনফার্মেশন করার জন্য আরটিপিসিআর ল্যাবে পাঠাবো। গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, জয়পুরহাট ও পটুয়াখালীতেও শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। এসব জেলায় আগে করোনা টেস্টের ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে। অ্যান্টিজেন পরীক্ষা শুরু হওয়ায় কম সময়ে সহজেই করোনা সংক্রমণের বিষয়ে জানতে পারবেন তারা। যারা টেস্ট করছে তারা 1 সপ্তাহ 15 দিন ঘুরে রেজাল্ট নিয়েছে, আর আমরা সাথে সাথে রেজাল্ট পাইতে আছি। আর সেই বরিশাল, ঢাকা আমাদের পাঠানোর দরকার নাই, আমরা এখানেই বসে রিপোর্ট দিতে পারবো। সিলেটে এবছরের এপ্রিল থেকেই পিসিআর এর নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এর সাথে যুক্ত হলো অ্যান্টিজেন টেস্টও। ওসমানী মেডিকেল কলেজের তত্ত্বাবধানে এই টেস্ট করাবেন আইইডিসিআর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্যাথোলজিস্টরা। অ্যান্টিজেন টেস্টের আগে আমরা ট্রায়ালও করেছি, আমাদেরকে কিছু টেস্ট কিট দেওয়া হয়েছিল এবং তার আলোকে আজকে থেকে শুরু হচ্ছে সেখানে। এবং আমরা বিশ্ববিদ্যালয়ে বিকালেই আমরা 500 কিট পেয়েছি, আর কি টেস্ট কিট পেয়েছি। মাত্র 100 টাকা দিয়ে অ্যান্টিজেন টেস্ট করানো যাবে নির্ধারিত হাসপাতালে। 20 থেকে 30 মিনিটের মধ্যে মিলবে করোনার ফল। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু 10 জেলায় নয়, পর্যায়ক্রমে দেশব্যাপী করোনা রোগী শনাক্তে অ্যান্টিজেন টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দ্রুততম সময়ে করোনা পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় টেস্টের সংখ্যা বাড়াতে কয়েকদিনের মধ্যেই সারা দেশে ভ্রাম্যমাণ পরীক্ষাগার চালুর ঘোষণা দেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। দেশে বর্তমানে আরটিপিসিআর টেস্টে করোনা পরীক্ষার ফল পেতে 24 ঘন্টা কিংবা তারও বেশি সময় লাগে। তাই করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে 10 জেলায় শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। শনিবার সকালে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, নানা কারণে সাধারণ মানুষের মধ্যে করোনা টেস্ট নিয়ে অনীহা রয়েছে।
তাই সহজে ও কম সময়ে পরীক্ষার জন্যই অ্যান্টিজেনের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের মানুষকেই এই সুবিধা দেয়া হবে। RT-PCR এর মাধ্যমে যেসব জেলায় পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, সেসব জেলার মানুষের জন্য অ্যান্টিজেন টেস্ট করা হবে। টেস্ট করার জন্য যা যা প্রয়োজন, ফ্যাসিলিটি যা দরকার আছে, কিটস বলেন অন্যান্য জিনিস যেটা আছে, এগুলো সবই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিশেষজ্ঞদের মতের ভিত্তিতেই পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। সারা দেশে RT-PCR মেশিনের পাশাপাশি সব মানুষ যেন করোনা পরীক্ষার সুযোগ পায় সেই ব্যবস্থা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ ল্যাব স্থাপনেরও ঘোষণা দেন তিনি। এই টেস্টটা আমরা চালু করেছি খুব দ্রুততার সাথে রেজাল্ট দেওয়ার জন্য, এবং এটা স্পটে গিয়ে করা যায়। এতে কোনো আলাদা মূল্যও লাগছে না, নতুন করে কোনো ফিও আমরা দিচ্ছি না, এবং এটা বলা হয়েছে ফলস নেগেটিভ হতে পারে। পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেটে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। এই টেস্টের মাধ্যমে 15 থেকে 30 মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে। তবে যেসব ফল নেগেটিভ আসবে তা আবারও RT-PCR-এ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে বরিশাল ও সিলেটে PCR ল্যাবে করোনা নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এর মধ্যে ত্রুটি সারাতে বরিশাল মেডিকেলের PCR মেশিন সকালে ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে PCR মেশিনে হিট ব্লক ইউনিট অচল হয়ে পড়ায় নমুনা পরীক্ষা বন্ধ করা হয়। শুক্রবার তা পরীক্ষার জন্য ঢাকা থেকে টেকনিক্যাল টিম বরিশালে যায়। পরে সার্ভিসিংয়ের জন্য মেশিনটি ঢাকায় নিয়ে আসা হয়। টেকনিশিয়ানরা জানিয়েছেন, ত্রুটি সারতে অন্তত 8 থেকে 10 দিন সময় লাগবে। গতকাল থেকে বরিশালের নমুনা ভোলা ও ঢাকায় পাঠানো হচ্ছে। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের PCR ল্যাবেও যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার থেকে পরীক্ষা বন্ধ রয়েছে। এর জন্য সাময়িক বন্ধ আছে নমুনা পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম। যারা বিদেশ যেতে চান তাদের পরীক্ষা ওই ল্যাবেই হতো। এতে বেশি বিপাকে পড়েছেন প্রবাসীরা, তাদের ছুটতে হচ্ছে ঢাকায়। নগরবাসীর মধ্যে করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানী জুড়ে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার রাজধানীর নিউ মার্কেট, লালবাগ, উত্তরা সহ বেশ কটি জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরায় জরিমানা করা হয়। তবে অভিযানের পরই আবার পাল্টে যায় চিত্র। অনেককেই দেখা যায় কেনাকাটা করছেন মাস্ক ছাড়াই। ছুটির দিন শনিবারেও রাজধানীর বিভিন্ন এলাকায় মাস্ক ব্যবহার নিশ্চিতে ছিল অভিযান। নগরীর ব্যস্ততম এলাকা নিউ মার্কেটে কয়েক দফা অভিযান পরিচালিত হলেও এখনও অনেক দোকানি মাস্ক ছাড়াই বেচাকেনা করছেন। মাস্ক না পরার জন্য কেউ কেউ দিচ্ছেন নানা অজুহাত, আবার অনেক বিক্রেতা মেনে চলছেন সরকারি নির্দেশনা। মাস্ক প্যাকেট কিনে রাখছি, আমি কিনে রেখে কেউ যদি মাস্ক পরে না আসে আমি একটা দেই। 300 টাকা করে জরিমানা করতেছে। কাস্টমার বেশি আসে তাহলে আমরা মাস্ক অল টাইম থাকে, কাস্টমার চলে গেলে কিছুক্ষণের জন্য মাস্ক রাখি সাইডে। ক্রেতাদের অনেকের মধ্যেও মাস্ক পরিধানে রয়েছে অনীহা। মাস্ক রয়েছে কিন্তু আমার নিঃশ্বাসের সমস্যা, তো এইজন্য খুলছি। মাস্ক তো ছিল, আনতে মনে নাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেশিরভাগ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, তবে যারা নিয়ম মানছেন না তাদের করা হচ্ছে জরিমানা। অভিযানে আসার পরপরই বেশিরভাগ দোকানেই মাস্ক পরা অবস্থায় পেয়েছি। এখন হতে পারে তারা হয়তো অভিযানের খবর পেয়ে পড়েছেন, অথবা নিজস্ব সচেতনতা থেকেও পড়ে থাকতে পারেন। মাস্ক ব্যবহারে আইন প্রয়োগ নয়, সবাইকে নিজ উদ্যোগে সচেতন হওয়ার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 12 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে হাম রুবেলার টিকা দেয়া। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় এবার 9 মাস থেকে 10 বছরের নিচের শিশুদের এই টিকা দেয়া হবে পাড়া মহল্লায়। আজ থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের আশা এবার তারা টিকাদানে অংশ নেবে। ভাইরাসজনিত রোগ হাম, শিশুরাই এতে আক্রান্ত হয় বেশি। জ্বর, গা ব্যথা, চোখ মুখ ফুলে ওঠা ও র্যাশের মধ্য দিয়ে প্রকাশ পায় এর লক্ষণ। উপসর্গের দিক থেকে রুবেলাও তাই। তবে গর্ভবতীর রুবেলা হলে গর্ভপাত বা অসুস্থ শিশুর জন্ম হতে পারে।
2014 সালের পর দেশে বাড়তে থাকে হাম রুবেলার প্রকোপ। সে বছর থেকেই একসঙ্গে রোগ দুটির টিকা MR দেয়া হচ্ছে। এবছর 5 ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে তা শুরু হচ্ছে 12 ডিসেম্বর। 3 সপ্তাহের বদলে কর্মসূচি চলবে 6 সপ্তাহ। মধ্যে 2014 পরে যেটা দেখা গেছে যে আমাদের মাঝে মাঝে হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা থেকেও আমরা মুক্ত হতে চাই। এই শিশুদেরকে যদি হাম এবং রুবেলার রোগ থেকে মুক্ত করতে পারি, তাহলে আমাদের দেশের শিশু মৃত্যুর হারটা কমবে। হাম ও রুবেলা নির্মূলে সারা দেশে 9 থেকে 10 বছরের নিচে প্রায় 3,40,00,000 শিশুকে দেয়া হবে MR টিকা। স্কুল বন্ধ থাকায় পাড়া মহল্লায় চলবে এই কর্মসূচি। আন্দোলন চললেও স্বাস্থ্য সহকারীরা টিকাদানে অংশ নেবে বলে আশা স্বাস্থ্য অধিদপ্তরের। যারা টিকা গ্রহণ করতে আসবে তাদের যেমন মাস্ক পরে আসতে হবে, এটা যেমন তাদের মাদের মাস্ক পরে আসতে হবে। আর যে জিনিসটা আছে, আমার কর্মীদের আমরা স্যানিটাইজার এবং মাস্ক দেবো, যাতে তারাও মুক্ত থাকে। আমরা ওয়ার্ড ভিত্তিক যে আমাদের টিকা কেন্দ্র, নির্দিষ্ট টিকা কেন্দ্র ছাড়াও অতিরিক্ত 2টা টিকা কেন্দ্র করব, যাতে একটা ওয়ার্ডকে আমরা যে সংখ্যায় শিশু আছে এদেরকে 3 ভাগ করতে পারি। 3 ভাগ করে 2 সপ্তাহ ওখানে ক্যাম্পেইন করব। এই 2 সপ্তাহ পরে আমরা 2 নম্বর ওয়ার্ডে চলে যাব এবং তারপরে 3 নম্বর ওয়ার্ড। এইভাবে আমাদের 6 সপ্তাহ ব্যাপী চলবে। শিশুদের সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমাতে 1979 সাল থেকে হাম আর 2012 সাল থেকে দেয়া হচ্ছে রুবেলার টিকা। 2023 সালের মধ্যে দেশ থেকে হাম রুবেলা দূর করতে চায় সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় সাধারণ মানুষের কষ্ট দূর করা এবং দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতেই প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবির 95তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা জানান তিনি। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে আয়োজন করা হয় বিজিবির 95তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বিজিবির চৌকস দলের কুচকাওয়াজ উপভোগ ও সালাম গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, করোনা থেকে দেশের মানুষের সুরক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে সরকার। নাগরিকদের জীবনের সুরক্ষা ও সুন্দর জীবন নিশ্চিতে এরই মধ্যে করোনা ভ্যাকসিন কেনার অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষের কষ্ট হয়, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে চাকরিজীবী শুরু করে আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে স্কুলের টিচার, সর্বশ্রেণী পেশার মানুষ, তাদের যাতে কষ্ট না হয় তার জন্য আমরা প্রণোদনা দিয়ে যাচ্ছি। এই করোনা ভাইরাসের সময় সকলকে আমরা এভাবে সহযোগিতা করছি যাতে সকলেই তার অবস্থানে সুরক্ষিত থাকতে পারে। এর আগে সীমান্তে চোরাচালান, মাদকসহ সব ধরনের অপতৎপরতা বন্ধে বিজিবিকে সবসময় তৎপর থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, বিজিবির কার্যক্রম আধুনিকায়নে অত্যাধুনিক সরঞ্জাম প্রদান করা হয়েছে। বাহিনীর শক্তি বৃদ্ধিতে নিয়োগ দেওয়া হচ্ছে জনবল। আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে, সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাহিনীর শৃঙ্খলা মেনে চলতে বিজিবির নতুন সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সার্ভিলেন্স ইকুইপমেন্ট স্থাপন করা। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম ধাপে ভাসানচরে আসা রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবার আগ পর্যন্ত সেখানেই থাকতে চান। সেই সাথে যত দ্রুত সম্ভব অর্থনৈতিক কাজে যুক্ত হতে চান তারা। ভোটটা অন্য সাধারণ শীতের মতোই, কিন্তু ভাসানচরের এই অস্থায়ী বাসিন্দাদের কাছে এর আবেদনটাই ভিন্ন। নতুন ঠিকানায় প্রথম দিনের শুরু, হাজারো প্রশ্ন, হাজারো প্রত্যাশা, যেমনটা জানাচ্ছিলেন এই 4 সন্তানের বাবা মা। এটা তো একটু ভালো লাগছে আর কি, আরো যদি মনে করো থাকি জানে তোর আলাম পরিবার যদি হয় আরো ভালো লাগবো। সরকার বললে এখন শিক্ষা করাইবো, লেখাপড়া করাইবো, চৌরি করে যারা চৌরি দিব, যাতু জিয়াং করতে মানে হিয়াং করে নিরাপত্তা রাখিব। রহিমের সঙ্গে একমত ভাসানচরে আসা বাকি রোহিঙ্গারাও। কক্সবাজার আশ্রয় শিবিরে ভাসানচর সম্পর্কে অনেকেই এখনো ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে জানালেন তারা। ওখানে নিয়ে যায়া মানে কষ্ট দেবে, এখানে তো আমরা
অনেকে রোহিঙ্গারা বলতো এরকম কথা, আমরা তো মিটিংয়ে শুনেছি আমরা আমাদেরকে এখানে নিরাপত্তা দেবে। দ্বীপের মধ্যে আমরা উঠা দেখছি যে একদম পাকা রোড, এই পাকা ঘরবাড়ি। রোববার ভাসানচরে রোহিঙ্গাদের জন্য রেশন পদ্ধতি চালু করবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। শুধু তাই নয়, এখানে যারা থাকছেন তারা চাইলেই কক্সবাজার আশ্রয় শিবিরে গিয়ে দেখা করতে পারবেন তাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। তাদের মালামাল তাদের কাছে পৌঁছে দিয়েছি। আমরা আশা করা যায় আজকে বা কালকের মধ্যে ফুড কার্ড দিয়ে দিব। আমাদের এনাফ খাদ্য আছে, আমরা প্যাকেজ করেছি, তাদেরকে আমরা আগামীকাল থেকে খাদ্য বিতরণ করব। তারা নিজেদের রান্না নিজেরা শুরু করবে। 13,000 একর আয়তনের এই দ্বীপে 1 লাখ রোহিঙ্গার আর্থসামাজিক উন্নয়নে নানা ব্যবস্থা করেছে সরকার। আর সেই সুযোগ নিতে আগ্রহী রোহিঙ্গাদের প্রথম দলটি এখানে আসে শুক্রবার, যারা সংখ্যায় 1642 জন। ক্ষেত কলা করতে চাই আর মাছটা চাই হাইতে চাই, এগুলা যদি সুবিধা যদি হারা ইন যদি সুবিধা দিয়ে দেয় আর অনেক খুশি হবে। ঘর ভালো, ঘর হলে ভাঙাচোরা ভালো ঘর। ভাসানচরে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ, আনসার, নৌবাহিনী ও কোস্টগার্ড। এই আশ্রয় প্রকল্পে 120টি গুচ্ছগ্রাম বা ক্লাস্টার হাউস আছে। তার মধ্যে প্রথম দলটি থাকছে মাত্র 4টিতে। রোহিঙ্গাদের এই দলটির খাদ্য, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। তবে এখানকার মূল চ্যালেঞ্জ হবে এই দলটিকে আর্থসামাজিক উন্নয়নের সাথে যুক্ত করাটাই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর, নোয়াখালী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় 3 নেতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা জানান। কাদের বলেন, একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে গণতন্ত্রের শত্রু। এদেশে একটি মহল আছে যারা মুখে গণতন্ত্র বলল তারা আচরণে তাদের কর্মকাণ্ডে কখনো গণতন্ত্রে বিশ্বাসী নয়। সাম্প্রদায়িক অপশক্তি আছে, এরা গণতন্ত্রের শত্রু। গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রের বিকাশ চায় না। গণতন্ত্র একটা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে আলেমদের বিতর্কে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয় গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাস্কর্য ও মূর্তি ইস্যুতে আলেমদের অযথা বিতর্ক না জড়িয়ে গণতন্ত্রের আন্দোলনে আসার পরামর্শ দেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, দ্রব্যমূল্য কমছে না, অথচ কিছু টাকা পেয়ে সরকারের কথায় নাচছে এক দল। ভাস্কর্যের বিরোধিতা না করে মাদ্রাসায় শিশু ধর্ষণ নিয়ে সোচ্চার হতে আলেমদের প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আলেমগণ শ্রদ্ধেয়, তাদের সব বিতর্কে জড়ানো উচিত না। কম দামে বিদেশি মুদ্রা বিক্রি প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করার শতাধিক চক্র সক্রিয় দেশ জুড়ে। তাদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে এক মাদ্রাসা শিক্ষক ইমামের প্রায় 9 লাখ টাকা লুটে নেয়ার ঘটনায় 10 জনের একটি চক্র গ্রেপ্তারের পর এসব তথ্য জানাচ্ছে ডিবি। রাজধানীর রামপুরার একটি মাদ্রাসা থেকে বের হওয়ার পর অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা ইমাম সাহেবের। রিকশা চালক পরিচয় দেয়া ওই ব্যক্তি একটি সৌদি রিয়াল দেখিয়ে তা ভাঙিয়ে দেওয়ার অনুরোধ করেন। জোর অনুরোধের পর রিয়ালটি ভাঙিয়েও দেন তিনি। কিছুদিন পর আবারও ফোন দিয়ে রিকশা চালক পরিচয় দেওয়া সেই ব্যক্তি ইমাম সাহেবকে জানান, সৌদি প্রবাসী এক ব্যক্তির 20 লাখ টাকার মুদ্রা আছে তার কাছে, যা মাত্র 5 লাখ টাকায় বিক্রি করতে চাইছে। লোভে পড়ে রাজি হয়ে মুদ্রাগুলো কিনে নেন ওই মাদ্রাসা শিক্ষক। কিছু দূর গেলেই ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া হয় তাকে। এরপর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় আরও 4,30,000 টাকা। মোট তারা এই 4,30,000 নিয়েছে, আর আগের প্রথম গ্রুপ নিয়েছে হলো 5 লক্ষ, মোট 9,30,000 টাকা। এভাবে তারা প্রতারণা করে এবং এক ধরনের ভয়ভীতি দেখে নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর 2.5 মাস তদন্ত শেষে এক চক্রের সন্ধান পায় ডিবি লালবাগ বিভাগ। যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় চক্রের 10 সদস্যকে। ডিবি জানাচ্ছে, চক্রটি 2 ভাগে ভাগ হয়ে কাজটি করে। প্রথমে আনিসুর রহমান বাবু রিকশা চালক সেজে মুদ্রা বিক্রি করিয়ে কমিশন দিয়ে সম্পর্ক তৈরি করে। পরে আবুল কালাম হেমায়েতকে দিয়ে জাল মুদ্রা বিক্রি করে। ক্রেতা মুদ্রা কিনে ফিরতে গেলেই ডিবি সেজে আটক করে মহসিন সেন্টু সুলতান,
গাড়িতে উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে টাকা লুটে নেয় শাহিন, জুয়েল, মোহাব্বত ও কাইয়ুম। এই গ্রুপের সদস্যদের নামে একাধিক মামলা রয়েছে। এরা যেটা করে, কোর্টে আমরা প্রেরণ করার পরেই দুদিন পরে জামিন নেয়, জামিন নিয়ে তারা আবার সেই পূর্ববর্তী অপরাধে ফেরত যায়। গোয়েন্দারা বলছেন সারা দেশে এমন শতাধিক চক্র সক্রিয়, যারা প্রতিদিনই কাউকে না কাউকে প্রতারণার জালে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। শতাধিক গ্রুপ রয়েছে যারা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে। প্রতিদিনই কোনো না কোনো মানুষ প্রতারিত হচ্ছে, কিন্তু শুধুমাত্র সচেতনতার অভাবে মানুষ এবং লোভের বশবর্তী হয়ে মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে। এমন প্রতারণা থেকে বাঁচতে কম দামে বিদেশি মুদ্রা কেনার প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ গোয়েন্দা পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ধারাবাহিকভাবে কমছে পণ্যের আমদানি। চলতি অর্থবছরের 4 মাসেই আমদানি কমেছে প্রায় 13 ভাগ। অভ্যন্তরীণ বিনিয়োগ ও চাহিদা কমে যাওয়াই এর কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এই অবস্থা দীর্ঘায়িত হলে অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব আরও বাড়বে। তাই সংকট মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। দ্বিতীয় দফায় করোনার প্রভাব বাড়তে শুরু করেছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। এ অবস্থায় বিশ্ব বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়, পণ্য আমদানিতেও জটিলতা তৈরি হয়েছে। তাই দেশে কমেছে মূলধনী যন্ত্র, শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুলাই থেকে অক্টোবর এই 4 মাসে মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে $1578 কোটি, যা গত বছরের চেয়ে 13% কম। দেশের রপ্তানি খাতের প্রধান পণ্য তৈরির পোশাকের মূল কাঁচামাল তুলার আমদানিও কমেছে 24 ভাগের বেশি। ফলে এর নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি আয়েও। একটা অস্পষ্টতা রয়ে গেছে, কখন কোভিড থেকে বের হয়ে আসবে, কখন অর্থনীতি ঘুরে দাঁড়াবে সেটা কোনো নিশ্চয়তা নাই। সেই কারণে এই জায়গাটাতে এই অনিশ্চয়তা বিরাজ করার কারণে বিনিয়োগে ব্যাপক ধস নেমেছে এবং সেটা কিন্তু আমরা দেখছি আমদানিতে প্রতিফলিত হয়েছে। আমাদের রপ্তানি ক্ষেত্রে কিছুটা এখনই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, অন্যান্যরা বস্ত্র খাত ছাড়াও, মানে পোশাক খাত ছাড়াও অন্যদিকে ডাইভার্সিফাই করতে হবে আমাদের খাতটাকে, অন্যান্য পণ্যগুলো। আর সবশেষে হলো দেশে কর্মসংস্থান, আমাদের গ্রামীণ অর্থনৈতিক পুনর্জাগরণ করতে হবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন রপ্তানি আদেশ কম থাকার কারণেও আমদানি কমেছে। করোনার দ্বিতীয় ধাপ সামাল দিতে তাই সরকারি সহযোগিতা অব্যাহত রাখার দাবি তাদের। উত্তরণের জন্য আমরা যেমন চেষ্টা করছি, বাইরেও নিশ্চয়ই চেষ্টা করছে। সেখানে সারা বিশ্বেই কিন্তু একই অবস্থা চলছে। এখানে বিভিন্নভাবে সরকার আমাদেরকে যে সহযোগিতাগুলি করছে, আমাদের ধারণা এই সহযোগিতাগুলি আমাদেরকে আরও বাড়িয়ে দিতে হবে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আমদানি ব্যয় কমেছে $236 কোটি। এর ফলে বাণিজ্য ঘাটতি $336 কোটি 60 লাখ নেমে এসেছে। গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিল $572 কোটি 90 লাখ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপে দারুণ গতিতে ছুটছে চট্টগ্রামের জয়রাত। ঢাকার বিপক্ষে জিতে শেষ 4-এ অবস্থান প্রায় পাকা করার সুযোগ সালাউদ্দিনের শিষ্যদের। অন্যদিকে টানা 2 জয়ে লড়াইয়ে ফেরা খুলনা এখনও সন্ধানে আছে সেরা কম্বিনেশনের। খুলনার বিপক্ষে জিতে এগিয়ে যাবার সুযোগ রাজশাহীর। গুরুত্বপূর্ণ ম্যাচে অলরাউন্ডার সাইফুদ্দিনকে ফিরে পাবার অপেক্ষায় রাজশাহী ম্যানেজমেন্ট। গো বিগ অর গো হোম, ছোট ফরম্যাটে বড় হতে চায় বড় শট খেলার সামর্থ্য। তাই বলে কি অস্বীকার করা যাবে সিঙ্গেল বা স্ট্রাইক রোটেশনের মাহাত্ম্য? আর যাই হোক, লিটন দাস অন্তত একমত হবেন না। শট সিলেকশনে নিয়ন্ত্রণ এনেই যে খুঁজে পেয়েছেন সাফল্যের রেসিপি। মিশন টি-20তে সঙ্গী সৌম্যকে সাথে নিয়ে প্রায় অপ্রতিরোধ্য টাইগার ওপেনার। ব্যাট হাতে যখন এত অবদান লিটনের, তখন বাড়তি দায়িত্বে কি কিছু ছাড় দেওয়া সম্ভব? কিপিং গ্লোভস হাতে মিঠুনের কসরত ইঙ্গিত দেয় ভাবনাটা অমূলক নয় একেবারে। আসলে চট্টগ্রামের সাফল্যের পেছনে বড় রহস্য এটাই, দল হিসেবে খেলতে পারা। নিজস্ব কাজের বাইরে বাড়তি দায়িত্ব এলে ঘাবড়ে যাচ্ছে না কেউ। আউট অফ দ্য বক্স সিচুয়েশনে সমাধান এসে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। সবসময় বোলিং লাইন আপের জন্য চ্যালেঞ্জিং থাকে টি-20 খেলায়, তো পজিটিভভাবে নিচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু করবো আমরা। এগ্রেসিভ ভাবটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, আর এটা অভ্যাস আর কি, বোলিং করে আমার অটোমেটিক চলে যায়।
তো নিয়ে আমার কোনো মানে আগে থেকে কোনো প্ল্যানিং থাকে না। অগ্রজ মুস্তাফিজুর রহমানের সাথে জুটিটা জমেছে বেশ। ফিজ শরীফুল জুটি আসরে এখন পর্যন্ত তুলে নিয়েছে 19 উইকেট। আক্রমণাত্মক ক্রিকেটের বিজ্ঞাপনে দ্বিতীয় মুখোমুখিতে ঢাকাকে হারাতে চায় সালাউদ্দিনের শিষ্যরা। মুস্তাফিজ ভাইয়ের সাথে বোলিং করে খুব এনজয় করতেছি, কারণ উনি সবসময় প্রতি ওভারে যাওয়ার আগে বা বলের আগে ভালো অ্যাডভাইস দিয়ে থাকে, বা ম্যাচের পরে জিজ্ঞাসা করি যে সিচুয়েশন যদি ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে হবে, উনি সব কিছু অ্যাডভাইস দেয় সুন্দর করে। বড় নামে ঠাসা খুলনার জন্য বড় সমস্যা ধারাবাহিকতার ঘাটতি। প্রথম 5 ম্যাচে সাকিবের 55 রান বাড়াচ্ছে অপেক্ষা। সেরা কম্বিনেশন খুঁজে নেয়ার ব্যস্ততার মাঝেই আবার সামনে রাজশাহী। প্রথম মুখোমুখিতে খুলনার হার 6 উইকেটে। দ্বিতীয় পর্বের আগে আরও প্রকট সেরা 4-এর জন্য লড়াই। ইনজুরি পার্ট অফ দ্য ক্রিকেট। আমার মনে হয় আমি আগে যেরকম ছিলাম এর থেকে বেটার এখন আগের যে ফিটনেস ছিল এর থেকে আরও ইনক্রিজ হয়েছে। আমার প্রিপারেশনটা ভালোই আছে, যে এখানে আসার পর যে আমাকে প্রিপারেশন নিতে হবে এমন না, বাট আমি বাড়ি থেকে প্রিপারেশন ছিল আমার। দারুণ শুরুর পর টানা 3 ম্যাচ হেরে কক্ষচ্যুত হবার শঙ্কায় রাজশাহী। খুলনার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ম্যানেজমেন্টের চোখ সাইফুদ্দিনের ফিটনেসে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ উৎসবের আমেজ। বহুদিন পর লন্ডন স্টেডিয়ামে দর্শক ফিরছে। 60,000 ধারণ ক্ষমতা থাকলেও করোনা সতর্কতায় সীমিত দর্শক থাকবে। 2000 ক্রীড়াপ্রেমী ওয়েস্ট হ্যাম ম্যান ইউ ম্যাচ উপভোগ করবে। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে ম্যাচ। ওয়েস্ট হ্যামের মাঠে ছন্দে থাকা রেড ডেভিলস লড়বে। লিগে টানা 3 ম্যাচে জয় তাদের। ম্যান ইউ আস্থার প্রতীক হয়ে উঠেছেন ব্রুনো ফার্নান্দেজ। শেষ 5 অ্যাওয়ে ম্যাচে গোল করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার। ওয়েস্ট হ্যামের বিপক্ষেও তার জ্বলে ওঠার অপেক্ষা। এদিকে আরেক জায়ান্ট দল ম্যান সিটিও মাঠে নামবে। রাত 9টায় ফুলহ্যামের চ্যালেঞ্জ নেবে গার্দিওলার দল। গুরুত্বপূর্ণ ম্যাচ সিটির জন্য। পয়েন্ট টেবিলের 11 নম্বরে অবস্থান করলেও ম্যাচ জিতে শীর্ষ 4-এ উঠে আসার সুযোগ আছে সিটিজেনদের। চোট কাটিয়ে সিটি স্কোয়াডে ফিরেছেন সার্জিও আগুয়েরো। ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে আর্জেন্টাইন তারকার। এর সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। আমন্ত্রণ পরের আয়োজনে।